অ্যাসিটাইল-কোয়ে কনজুগেট হয় এবং কনজুগেট হওয়ার ফলে ড্রাগটা ওয়াটার সলিউবল হয়, ফলে এক্সক্রিটেড হয়। অনেক সময় যে ড্রাগ ওয়াটার সলিউবল হবে তা না, অনেক সময় অ্যাক্টিভ মেটাবলাইটে তৈরি হয় কনজুগেশনের ফলে, যেমন মরফিন। মরফিন যখন মরফিন 6 গ্লুকুরোনাইড তৈরি হয় তখন সেটা কিন্তু অ্যানাদার অ্যাক্টিভ মেটাবোলাইট। আবার মরফিন যখন মরফিন 3 গ্লুকুরোনাইড তৈরি হয় সেটা ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট, সেটা ওয়াটার সলিউবল, ইউরিন দিয়ে বের হয়ে যায়। তারপর তোমাদের রিটেনের জন্য লাগবে যে ফেজ 1 এ কি কি রিঅ্যাকশন আছে, অক্সিডেশন রিঅ্যাকশন এবং হাইড্রোলাইসিস, আর ফেজ 2 তে আছে গ্লুকুরোনাইডেশন, অ্যাসিটাইলেশন, সালফেশন, মিথাইলেশন। ওই কারেন্ট তো হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না তো। কি হচ্ছে না? এনি প্রবলেম? না ম্যাম, প্রবলেম নেই। আচ্ছা, ফেজ 2 তে আছে কি কি রিঅ্যাকশন। ফেজ 1 এর রিঅ্যাকশন গুলা একটা দুইটা করে তোমরা এক্সাম্পল নিজেদের সুবিধা মতো যেটাতে মনে থাকে সেরকম তোমরা পড়ে নিবা ফর রিটেন, এটা ভাইভাতে জিজ্ঞাসা করে না। ফেজ 2 তে রিঅ্যাকশন জিজ্ঞাসা করে ভাইভাতে, এবং বিশেষ করে গ্লুকুরোনাইডেশন এবং অ্যাসিটাইলেশনে কোন কোন ড্রাগ ফেজ 2 দিয়ে মেটাবলিজম হয় সেগুলো জিজ্ঞাসা করবে। মরফিনের নামটা মনে রাখবা ফর গ্লুকুরোনাইডেশন। তারপরে ওসিপি, টেট্রাসাইক্লিন, এগুলো গ্লুকুরোনাইডেশনে যাবে। অ্যাসিটামিনোফেন, অ্যাসিটামিনোফেন হচ্ছে প্যারাসিটামলের একটা প্রোফর্ম আর কি, ঠিক আছে, এটাও গ্লুকুরোনাইডেশনে যায়। তারপর অ্যাসিটাইলেশন আমরা মনে রাখি, শিপ দিয়ে মনে রাখার চেষ্টা করব। সালফোনামাইড, H ফর হাইড্রালাজিন, I ফর আইসোনায়াজাইড এন্ড P ফর প্রোকেইনামাইড। গ্লুটাথিয়ন কনজুগেশন, গ্লাইসিন কনজুগেশন, দেখো গ্লাইসিন কনজুগেশন সব অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, নিকোটিনিক অ্যাসিড। মিথাইলেশনের সব এন্ডোজেনাস কম্পাউন্ড গুলা, ডোপামিন, অ্যাড্রেনালিন, হিস্টামিন, একটু একটু করে মনে রাখা যায়। বায়োট্রান্সফরমেশনে এনজাইম গুলা জিজ্ঞাসা করবে, এনজাইমের লোকেশন কোথায়। এনজাইমের লোকেশন হচ্ছে যেই অর্গানে মেটাবলিজম হয় সেই অর্গানের মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অর্গানেলি গুলাতে মেটাবলিজম হয়। এবং যখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বায়োট্রান্সফর্মিং এনজাইম থাকে এবং এটা একটা ভেসিকেলের মতো ফর্ম করে, সেটাকে আমরা বলি মাইক্রোজোম। এই মাইক্রোজোমের ভিতরে যে এনজাইম গুলো থাকে সেগুলোকে বলি মাইক্রোজোমাল এনজাইম। আর মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, লাইসোজোমে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি নন মাইক্রোজোমাল এনজাইম। মাইক্রোজোমাল এনজাইম কি কি আছে, মাইক্রোজোমাল এনজাইম দিয়ে কোন কোন রিঅ্যাকশন হয়? ফেজ 1 এর অক্সিডেশন রিডাকশন এবং ফেজ 2 এর গ্লুকুরোনাইডেশন। আর নন মাইক্রোজোমাল দিয়ে হবে ফেজ 1 এর হাইড্রোলাইসিস এবং ফেজ 2 এর অন্যান্য সব রিঅ্যাকশন এক্সেপ্ট গ্লুকুরোনাইডেশন। এই জিনিসগুলো একটু লাগবে। তারপরে তোমার মাইক্রোজোমাল এনজাইমের এক্সাম্পল দাও, সাইটোক্রোম P450 এনজাইম গুলা এবং তোমার গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এই দুটো এক্সাম্পল বললেই যথেষ্ট। নন মাইক্রোজোমালের এক্সাম্পল দাও, সিউডোকোলিনেস্টারেজ, কম্পট, মাও, এগুলা। কম্পট কি? ক্যাটাকোল ও মিথাইল ট্রান্সফারেজ, এবং মাও কি? মনোঅ্যামাইন অক্সিডেজ। হফম্যান ডিগ্রেডেশন পড়লাম, তারপরে পড়েছি যে বায়ো ট্রান্সফরমেশনের ফ্যাক্টর গুলা কি কি, এগুলো এখন আর না বলি, সময় ইয়ে হবে। আরেকটা ফ্যাক্টর ছিল, দুইটা বাকি ছিল ফ্যাক্টর, এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশন বলতে কি বোঝো? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ড্রাগ প্রডিউসেস, বা ড্রাগ কি করে, অনেক সময় হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের সিনথেসিস এবং অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, তখন সেটাকে আমরা বলি এনজাইম ইন্ডাকশন। এবং যে ড্রাগগুলা বাড়িয়ে দেয় নাম হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ। এনজাইম ইনডিউসিং ড্রাগের সাথে অন্য ড্রাগ দিলে কি হবে? এনজাইম ইনডিউসিং ড্রাগগুলা মেটাবোলাইজিং এনজাইম ইনডিউস করবে, ফলে ওর সাথে যদি অন্য ড্রাগ দেওয়া যায় তাহলে ওই ড্রাগের মেটাবলিজম বাড়বে, ফলে ওই ড্রাগের ইফেক্ট কমবে। এবং এটা হচ্ছে ক্রনিক প্রসেস। হ্যাঁ, এটা একদিনে হবে না, এটা কন্টিনিউয়াস যদি আমি কয়েকদিন ইউজ করি তখন ঘটনাটা ঘটবে। এবং এটা হচ্ছে তোমার ইউজুয়ালি মাইক্রোজোমাল এনজাইম গুলা সিনথেসিস করে। এবং তোমার ইম্পর্টেন্সটা আসে পরীক্ষার সময়। ইম্পর্টেন্স যেমন তোমার ফেইলার অফ থেরাপি, অন্য ড্রাগের ইফেক্ট কমে যাবে, ফেইলার হতে পারে। যেমন খুব মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল ইজ দ্য রিফাম্পিসিন এবং ওসিপি।
ওসিপি মেটাবলিজম বেড়ে যায়, ফলে কি হবে, রিফাম্পিসিন হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ, এনজাইম ইনডিউস করবে, ফলে সেই এনজাইম দিয়ে ওসিপির মেটাবলিজম বাড়বে, ফলে ওসিপির অ্যাকশন কমবে, ফলে কন্ট্রাসেপটিভ ফেইলিওর হবে। সো একটা পেশেন্ট যদি ফিমেল পেশেন্ট ওসিপি ইউজ করে এবং তার যদি টিবি হয়, সেই অ্যান্টি টিউবারকুলার ড্রাগ খাওয়ার সময় তাকে আমার অ্যাডভাইস দিতে হবে যে আপনি সাথে সাথে অন্য একটি ব্যারিয়ার মেথড ইউজ করেন। এনজাইম ইনডিউসিং ড্রাগের অন্যান্য যেমন অনেক সময় ডেভেলপমেন্ট অফ টলারেন্স, যে এনজাইম সে ইনডিউস করবে সেই এনজাইম দিয়ে নিজেই মেটাবলিজম হয়ে যায়। যেমন ফেনোবারবিটন হচ্ছে যে এনজাইমটা ইনডিউস করে সেই এনজাইম দিয়ে সে নিজেই মেটাবলিজম হয়ে যায়, ফলে টলারেন্স ডেভেলপ করে। নেক্সট কোশ্চেন তোমাদের পড়বা তোমরা, হোয়াট ইজ টলারেন্স? টলারেন্স জিনিসটা কি? টলারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি ধরো একটা ড্রাগ তুমি অনেকদিন যাবত ইউজ করতে করতে ওই ড্রাগের ইফেক্ট আর পাওয়া যায় না, একটা পর্যায়ে গিয়ে ডোজ বাড়ালে ইফেক্ট পাওয়া যাবে। নর্মাল ডোজ তুমি যে ডোজে ইউজ করছিলা সেই ডোজে আর ইফেক্টটা পাওয়া যায় না, সেটাকে বলা হয় টলারেন্স। ডোজ বাড়ালে ইফেক্টটা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে যেমন ফেনোবারবিটনের ক্ষেত্রে যেটা হয় যে কন্টিনিউয়াস ইউজ করতে করতে সে এনজাইম ইনডিউস করে, সেই এনজাইম দিয়ে সে নিজেই মেটাবলিজম হয়ে যায়, ফলে ফেনোবারবিটন অনেকদিন ইউজ করলে সে তার ইফেক্ট আর পাওয়া যায় না। তারপর অনেক সময় টক্সিসিটি ডেভেলপ করে। এটা কিরকম? ধরো প্যারাসিটামল এবং রিফাম্পিসিন এনজাইম ইনডিউস করে, এনজাইমের ফলে ওই এনজাইম দিয়ে প্যারাসিটামল মেটাবলিজম হয়ে একটা টক্সিক মেটাবোলাইট তৈরি করে। মেটাবলিজম হয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় একটা টক্সিক মেটাবোলাইট তৈরি করে, নাম হচ্ছে এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোন ইমাইন। এটা তোমরা প্যারাসিটামল চ্যাপ্টারে আমরা পড়বো, এই টক্সিক মেটাবোলাইটের নাম ডিটেল এটাই নাম, এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোন ইমাইন, হুইচ ইজ হেপাটোটক্সিক। এবং প্যারাসিটামল যখন ওভারডোজ হয় তখন ইউজুয়ালি এই টক্সিক মেটাবোলাইটটা তৈরি হয় এবং হেপাটোটক্সিসিটি করে। প্যারাসিটামল খেয়েও কিন্তু সুইসাইড করা যায়। হ্যাঁ, সুইসাইড করা যায় অনেকগুলো প্যারাসিটামল একসাথে যদি 20টা খেয়ে ফেলা যায় তাহলে ওই টক্সিক মেটাবোলাইটটা তৈরি হয়। অনেক সময় রিফাম্পিসিন একটা এনজাইম ইনডিউস করে, ফলে অতিরিক্ত মেটাবলিজম হয়, ফলে একটা টক্সিক মেটাবোলাইট তৈরি করতে পারে, এটার নাম হচ্ছে এন-অ্যাসিটাইল পি বেনজোকুইনোন ইমাইন। এন্ড মোস্ট ইম্পর্টেন্স যেটা এনজাইম ইন্ডাকশনের ইম্পর্টেন্স বলি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিলিফ ফ্রম ডিজিজ। দেখো বোল্ড করে লেখা আছে, এটা হচ্ছে ফেনোবারবিটন used in physiological jaundice, neonatal jaundice অথবা কার্নিক টেরাস, আমরা বলি কার্নিক টেরাস, বা ফিজিওলজিক্যাল জন্ডিস বা নিওনাটাল জন্ডিস। এটার ক্ষেত্রে এই যে এনজাইম ইন্ডাকশন প্রপার্টিকে আমরা কাজে লাগাই। এনজাইম ইন্ডাকশন তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করবো এনজাইম ইন্ডাকশন কি ভালো না খারাপ? এক কথা হচ্ছে খারাপ, কারণ এনজাইম ইন্ডিউসিং ড্রাগের সাথে অন্য ড্রাগ দিলে ওই ড্রাগের ইফেক্ট কমে যায়, তাহলে এনজাইম ইন্ডিউসিং প্রপার্টিটা ভালো না, কিন্তু এটাকে আমরা ভালো কাজে ইউটিলাইজ করতে পারি। যেমন ফেনোবারবিটন আমরা নিওনাটাল জন্ডিসে ইউজ করি। ফেনোবারবিটন হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ, সে এনজাইম ইনডিউস করে। নিওনাটাল জন্ডিসে কি হয়? নিওনাটাল জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে লিপিড সলিউবল বিলিরুবিন। লিপিড সলিউবল বিলিরুবিন কিন্তু লিপিড সলিউবল জিনিসটা কি? লিপিড সলিউবল হচ্ছে যে কোনো সেল মেমব্রেন, যে কোনো ব্যারিয়ার ক্রস করে যাবে। তাই এই আনকনজুগেটেড বিলিরুবিন যখন বেড়ে যায় তখন পেশেন্টের বিলিরুবিনটা স্কিন দিয়ে দেখা যায়, তাই না? স্কিনের রং হলুদ হয়ে যায়, চোখে দেখা যায়, তাহলে চোখের কালার ইয়েলো হয়ে যায়, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। এখন ফেনোবারবিটন যদি তুমি দাও ওই পেশেন্টকে, ফেনোবারবিটন হচ্ছে এনজাইম ইনডিউসিং ড্রাগ, সে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম ইনডিউস করে, ফলে কি হয়? আনকনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড হয়ে যায় with the glucuronic acid. Conjugated bilirubin is water soluble, so এটা বিলিরুবিনটা বডি থেকে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায় এবং জন্ডিস রিলিফড হয়। এই কথাটা প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বললাম তোমাকে বুঝায় বলতে বলবে যে কিভাবে ফেনোবারবিটন ফিজিওলজিক্যাল জন্ডিসে হেল্প করে, অথবা তোমাকে বলবে এনজাইম ইনডিউসিং প্রপার্টিকে আমরা কিভাবে কাজে লাগাই ক্লিনিক্যালি।
এটার একটা এক্সাম্পল তোমাদের এখন মনে রাখবা, সেটা হচ্ছে ফেনোবারবিটন ইউজড ইন ফিজিওলজিক্যাল জন্ডিস অর নিওনেটাল জন্ডিস অর কার্নিকটেরাস, যেটাই বলো। তখন বলবে যে কিভাবে, তখন তোমরা বলবা যে অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিস বা নিওনেটাল জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। ফেনোবারবিটন দিলে ফেনোবারবিটন গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম ইনডিউস করে, ফলে আনকনজুগেটেড বিলিরুবিন বিকাম কনজুগেটেড উইথ গ্লুকুরোনিক অ্যাসিড and it become water soluble. So conjugated bilirubin, water soluble bilirubin easily excreted from our body, from বাচ্চাদের ওই নিওনেটাল বডি, এবং জন্ডিস রিলিভড হয়। ক্লিয়ার? Is it clear? It is very important for viva, Yes, for ma'am. OSCE, for written. এনজাইম ইন্ডিউসিং প্রপার্টি আসলে রিটেনে আমরা দেখি এই কথাটা লিখছো কিনা। রিটেনে দুইটা পয়েন্ট দেখি, একটা হচ্ছে রিফাম্পিসিন ওসিপি কথাটা লেখা হয়েছে কিনা, ওই এক্সাম্পলটা দেওয়া হয়েছে কিনা। নেক্সট হচ্ছে এইটা দেখি, ভাইবাতেও জিজ্ঞেস করলে এটা, এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেই হবে। বাকি তোমরা বেশি অন্যান্য পয়েন্ট বলে খুব ভালো, কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপর যেমন ধরো ফেনাইটোইন একটা ড্রাগ, এটা হচ্ছে অ্যান্টিপিলিপি ড্রাগ, এটাও এনজাইম ইন্ডিউসিং ড্রাগ। সে এনজাইম ইন্ডিউস করে, ফলে ডায়েটরি এবং এন্ডোজেনাস যে ভিটামিন ডি সেটার মেটাবলিজম হয়ে যায়, ফলে ভিটামিন ডি এর অভাব হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়। তো দিজ আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ এনজাইম ইন্ডিউসিং ড্রাগ। যেমন ফেনাইটোইন কি করে, অনেক সময় কুশিং সিনড্রোমে ইউজ করা হয়। কুশিং সিনড্রোমে কি হয় বলতো, কি বেড়ে যায়? Cortisol. ওই এনজাইম কি করে, ফেনাইটোইন এনজাইম ইনডিউস করে, ফলে ওই কর্টিসনের ডিগ্রেডেশন হয়ে যায়, ফলে কিছুটা কুশিং সিনড্রোম এটা হেল্প করে। কিন্তু মেইন ইম্পর্টেন্ট তোমরা বলবা ফেনোবারবিটন ইন ফিজিওলজিক্যাল জন্ডিস, এবং এটা ব্যাখ্যা করে বলতে হবে। এনজাইম ইন্ডিউসিং ড্রাগের নাম বললে এই চারটা ড্রাগের নাম মনে রাখবা, এটা অস্পিতে আসে, নেম ফর এনজাইম ইন্ডিউসিং ড্রাগ। এটা অস্পিতে খুব আসে, ভাইবাতে জিজ্ঞাসা করবে। এই চারটা ড্রাগের নাম ফেনোবারবিটন, রিফাম্পিসিন, ফেনাইটোইন, কার্বামাজেপিন। আরো যাদের বেশি মুখস্থ থাকে তারা আরো মুখস্থ করতে পারো, অনেক ড্রাগ আছে। মেইন এই চারটা ইউজুয়ালি অস্পিতে আসে, তো এই চারটার কথা আমি বলছি বারবার, ফেনোবারবিটন, ফেনাইটোইন, রিফাম্পিসিন এন্ড কার্বামাজেপিন। এনজাইম ইনহিবিশন সেম, যে অনেক ড্রাগ আছে যেগুলো এনজাইমকে ইনহিবিট করে, হেপাটিক ম্যাক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে, এই প্রসেসটাকে বলা হয় এনজাইম ইনহিবিশন, এবং ড্রাগগুলোকে বলা হয় এনজাইম ইনহিবিটিং ড্রাগ। এটা হচ্ছে অ্যাকিউট প্রসেস। এনজাইম ইন্ডাকশন যেমন ছিল ক্রনিক প্রসেস, আর এটা হচ্ছে অ্যাকিউট প্রসেস, সিঙ্গেল ডোজে অনেক সময় এনজাইম ইনহিবিশন হয়। এনজাইম ইনহিবিশনের ইম্পর্টেন্স হচ্ছে এনজাইমকে ইনহিবিট করে, ফলে ওই ড্রাগের সাথে যদি অন্য ড্রাগ দেওয়া যায়, তাহলে যেহেতু এনজাইম ইনহিবিট করে, ফলে ওই ড্রাগের মেটাবলিজম হয় না, ওই ড্রাগের ইফেক্ট বাড়ে। এটা যেমন ভালো, আবার অনেক সময় বেশি ইফেক্ট বেড়ে টক্সিসিটি ডেভেলপ করতে পারে, এটা আবার খারাপ। এক্সাম্পল যেমন সিমিটিডিন, এনজাইম ইনহিবিটিং ড্রাগ। সিমিটিডিন হচ্ছে রেনিটিডিন গ্রুপের ড্রাগ। রেনিটিডিন নাম শুনছো? রেনিটিডিন জি ম্যাম। Yes, ma'am. কিসের ওষুধ? কিসের ওষুধ? Gastric ulcer. Anti-ulcerant. তাই না? Anti-ulcer. হ্যাঁ, Anti-ulcer. কমায়। তো এখন রেনিটিডিন বা ওই গ্রুপের ড্রাগ হচ্ছে সিমিটিডিন, কিন্তু সিমিটিডিন এখন আর ইউজ হয় না, কারণ সিমিটিডিন ব্যান্ড হয়ে গেছে বাজার থেকে। কেন? সিমিটিডিন দুইটা কারণে ব্যান্ড হয়েছে। এক নাম্বার হচ্ছে এটা গাইনোকোমেশিয়া করে, দুই নাম্বার হচ্ছে এটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ, খুব বেশি এনজাইম ইনহিবিশন করে। ফলে এনজাইম ইনহিবিশন ড্রাগের সাথে অন্য ড্রাগ দিলে কি হবে, অন্য ড্রাগের ইফেক্ট বাড়ে। তাহলে এটার ইম্পর্টেন্স বেশিরভাগই হচ্ছে কি ড্রাগের টক্সিসিটি হতে পারে, ড্রাগের ইফেক্ট বাড়তে পারে। একটা ইম্পর্টেন্ট আছে যে অ্যালোপিউরিনল একটা ড্রাগ, এটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিসে ইউজ করা হয় অ্যালোপিউরিনল। এটা জ্যানথিন অক্সিডেজ এনজাইমকে ইনহিবিট করে, ফলে কি হয়, ইউরিক অ্যাসিড সিনথেসিস কমে যায়। ইউরিক অ্যাসিড সিনথেসিসের জন্য জ্যানথিন অক্সিডেজ এনজাইমটা জরুরি। এখন অ্যালোপিউরিনল দিলে ওইটা এনজাইম ইনহিবিটিং ড্রাগ, সো জ্যানথিন অক্সিডেজ এনজাইমটা ইনহিবিট করে, ফলে ইউরিক অ্যাসিড সিনথেসিস কমে যায়, ফলে এটা ট্রিটমেন্ট অফ গাউটে ইউজ করা হয় অ্যালোপিউরিনল ড্রাগটা। গাউটে কিসের পরিমাণ বাড়ে? ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এটা একটা ইম্পর্টেন্স।
তাহলে এনজাইম ইনহিবিটিং ড্রাগের নাম বলো, 3-4টা তোমরা মুখস্থ করে রাখবে। কিটোকোনাজল, মেট্রোনিডাজল, ইরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, আইসোনাইজেড, অনেকগুলো আছে, তোমরা 4টা থেকে 5টা মনে রাখবে। এনজাইম ইনহিবিটিং কি কি ড্রাগ আছে, ইম্পর্টেন্স হচ্ছে ওই ড্রাগের সাথে এনজাইম ইনহিবিটিং অন্য ড্রাগ দিলে ওই ড্রাগের ইফেক্ট কি হবে, বাড়বে। নেক্সট আসো এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। হোয়াট ইজ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং? তোমাদের বলেছিলাম যখন প্লাজমা হাফ লাইফ চ্যাপ্টারটা পড়াছিলাম যে কোন কি কি ভাবে প্লাজমা হাফ লাইফ বাড়ানো যায় অথবা ডিউরেশন অফ অ্যাকশন ড্রাগের বাড়ানো যায়। 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম যে এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এর মাধ্যমে। তখন বলেছিলাম এটা আমরা পরে ডিসকাস করব, তো এখন ডিসকাস করছি যে এন্টেরোহেপাটিক রিসাইক্লিংটা কি জিনিস। এন্টেরোহেপাটিক রিসাইক্লিং হওয়ার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, এটা হচ্ছে মাস্ট বি গ্লুকোরোনাইডেশনে যাইতে হবে, ড্রাগটা মেটাবলিজম হওয়ার সময় গ্লুকোরোনাইডেশন প্রসেসে যাইতে হবে। আর শর্ত নাম্বার 2 হচ্ছে এই ড্রাগটা এক্সক্রিশন হইতে হবে বাইল দিয়ে। ঠিক আছে, 2টা শর্ত। তো ড্রাগ যখন গ্লুকোরোনাইডেশনে যাবে, গ্লুকোরোনাইডেশন কোথায় হয়? লিভারে হয়, তাই না? তো লিভারে গ্লুকোরোনাইডেশন হইলো, ড্রাগটা কি হইলো? ওয়াটার সলিবল হলো। এখন সে বডি থেকে বের হবে, সে বের হওয়ার রাস্তা তার বাইল। তার উদ্দেশ্য ছিল সে বাইল দিয়ে বের হয়ে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে গিয়ে ডেফিকেশনের সাথে বা স্টুলের সাথে সে বের হয়ে যেত ড্রাগটা। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে ড্রাগটা যখন লিভারে গ্লুকোরোনাইডেশন প্রসেসে যায় তখন সে ওয়াটার সলিবল হয়, তখন সে বাইল দিয়ে এক্সক্রিট হয়। বাইল দিয়ে এক্সক্রিট হলে তারপরে বাইল ডাক্ট কোথায় ওপেন হয়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, সেখানে যায়। এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে কিছু গাট ফ্লোরা থাকে, নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, গাট ফ্লোরা। ওরা একটা এনজাইম সিনথেসিস করে, নাম হচ্ছে গ্লুকোরোনাইডেজ এনজাইম। এই এনজাইমের কারণে গ্লুকোরোনাইডেশন কনজুগেশনটা আবার ব্রেকডাউন হয়ে যায়, ফলে ড্রাগ বিকাম লিপিড সলিবল এগেইন। এবং লিপিড সলিবল ড্রাগ কি আর বডি থেকে এক্সক্রিট হতে পারবে? পারবে না। তখন সে আবার ইন্টেস্টাইন দিয়ে রিঅ্যাবজর্পশন হবে, আবার ড্রাগটা সার্কুলেশনে চলে যাবে, আবার ড্রাগটা কাজ করবে, তারপর মেটাবলিজম হবে। তো হোল প্রসেসটাকে বলা হয় এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। ইন্টেস্টাইন থেকে লিভার এটাতে রিসাইকেল করে, সো কল্ড এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। এতে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন বাড়ে, প্লাজমা হাফ লাইফ বাড়ে। এইটুক বোঝা গেল কিনা? আবার বলবো কিনা? ম্যাম একটু আবার বলবেন। ম্যাম আরেকবার। আচ্ছা, একটা ড্রাগ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যাওয়ার 2টা শর্ত, একটা হচ্ছে গ্লুকোরোনাইডেশন প্রসেস হতে হবে আর একটা হচ্ছে বাইল দিয়ে এক্সক্রিট হতে হবে। ড্রাগটা গ্লুকোরোনাইডেশন যাওয়ার শর্ত কি, মানে বায়োট্রান্সফরমেশনের উদ্দেশ্য কি? ওয়াটার সলিবল হয়ে বডি থেকে বের হয়ে যাওয়া। তো ড্রাগটা কি করলো? গ্লুকোরোনাইডেশনে গেল, যে এটা কি হলো? ওয়াটার সলিবল হলো, সে বডি থেকে এখন বের হবে। তার বের হওয়ার রাস্তা হচ্ছে বাইল, বাইল থেকে তোমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে সে স্টুল দিয়ে বের হয়ে যাবে। এখন সে ওয়াটার সলিবল হলো গ্লুকোরোনাইডেশন প্রসেসের মাধ্যমে, সে কনজুগেটেড ড্রাগ, গ্লুকুরোনিক অ্যাসিড তার কনজুগেটেড হয়ে আছে, তাই না? এখন সে ওয়াটার সলিবল কেন? বিকজ অফ গ্লুকুরোনিক অ্যাসিড কনজুগেশন হয়ে আছে তার সাথে, সে ওয়াটার সলিবল। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যখন গেল, তখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে বসে আছে কিছু গাট ফ্লোরা, নর্মাল গাট ফ্লোরা। এই গাট ফ্লোরা গুলা বা এই ব্যাকটেরিয়া গুলা গ্লুকোরোনাইডেজ এনজাইম নামে কতগুলো এনজাইম তৈরি করে। সেই এনজাইম দিয়ে ওই ড্রাগের গ্লুকোরোনাইড কনজুগেশনটা ব্রেকডাউন হয়ে যায়, ফলে ড্রাগটার ওয়াটার সলিবল থাকে না, ড্রাগটা আবার আগের পর্যায়ে লিপিড সলিবল হয়ে যায়। ফলে সে আবার, যেহেতু ওয়াটার সলিবল তার বের হয়ে যাওয়ার কথা ইন্টেস্টাইন দিয়ে, সে বের না হয়ে যেহেতু লিপিড সলিবল হয়ে গেছে, সে আবার ইন্টেস্টাইন দিয়ে রিঅ্যাবজর্পশন হয়, আবার বডিতে চলে যায়, আবার সার্কুলেশনে চলে যায়, পরে আবার মেটাবলিজম হয়ে এক্সক্রিশন হয়। তাহলে এই যে প্রসেস, সে এন্টার থেকে লিভারে যে রিসাইকেল করলো, দিস ইজ কল্ড এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। এবং এর ফলে কি হচ্ছে? ড্রাগের প্লাজমা হাফ লাইফ বাড়ছে, ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন বাড়ছে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। সবাই বলো, কার কার ক্লিয়ার হয় না একটু বলো।
কোন জায়গাটায় ক্লিয়ার হয় না? হ্যাঁ, কোন জায়গাটায় ক্লিয়ার হয় নাই বলো? এটা ইম্পর্টেন্ট। আঁকাবো? Yes, ma'am. তাহলে ইম্পর্টেন্স কি? হোয়াট আর দ্য সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স অফ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং? এর ফলে ড্রাগের অ্যাকশন প্রলং হয়ে যাবে, হাফ লাইফ বাড়বে। যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল আমরা কয়বার নেয়? মেয়েরা একবার, তাই না? কারণ সে এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যায়। তারপরে সামটাইমস অনেক সময় যেহেতু প্রলং অ্যাকশন, টক্সিসিটি হতে পারে ড্রাগের। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেমন এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ গেলে যেগুলা রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট, যাদের রেনাল ফেইলার আছে বা রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, সেসব পেশেন্টকে আমরা ইউজুয়ালি এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যাই এরকম ড্রাগ দিয়ে ট্রিট করি, কারণ সে তখন বাইল দিয়ে এক্সক্রিট হবে, ফলে রেনাল রাস্তাটা সেফ থাকবে। ঠিক আছে, যেমন সেফট্রাক্সন, সেফ ইন রেনাল ফেইলার, কারণ সেফট্রাক্সন বাইল দিয়ে এক্সক্রিট হয়। ইউজুয়ালি সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগগুলা সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ, যেমন সেফট্রাক্সন, সেফ3, সেফিপিম, এইসব ড্রাগের নাম শুনছো না? অ্যান্টিবায়োটিক। এগুলা রেনাল পেশেন্টদের দেওয়া যায় না, কারণ এটা কিডনি দিয়ে এক্সক্রিট হয়। এখন যাদের রেনাল ফেইলার আছে ওদের কিন্তু এই ড্রাগগুলা বডি থেকে এক্সক্রিট হতে সমস্যা হয়ে যায়, কারণ তাদের কিডনিতে সমস্যা আছে। সো আমি তখন এমন ড্রাগ চয়েস করব যেটা বাইল দিয়ে এক্সক্রিট হয়। তো এই ক্ষেত্রে আমরা এন্টেরোহেপাটিক রিসাইক্লিং ড্রাগগুলো চয়েস করব যাতে তারা বাইল দিয়ে এক্সক্রিট হয়, রেনালের রাস্তাটা সেফ থাকে। ঠিক আছে? আবার অনেক সময় বাইল ডাক্ট ইনফেকশন আছে, তখন আমি এমন অ্যান্টিবায়োটিক চুজ করব যেটা বাইল দিয়ে এক্সক্রিট হয়, এক্সক্রিট হওয়ার সময় এটা বাইলে গিয়ে ওই ইনফেকশনটাকে সে কিওর করতে পারে। যেমন টেট্রাসাইক্লিন, বাইল ডাক্ট ইনফেকশনে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করি, কারণ টেট্রাসাইক্লিন ড্রাগটা এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যায়, সে বাইল দিয়ে এক্সক্রিট হওয়ার সময় ওই জায়গাটায় সে তখন ইনফেকশনটাকে কিওর করে। ঠিক আছে? তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্স অফ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। এটা কিন্তু জিজ্ঞাসা করে তোমার রেনাল ইনসাফিসিয়েন্সিতে, বাইল ডাক্ট ইনফেকশনে এবং তোমার প্রলংড অ্যাকশনের কারণে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্স, এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এর ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন আসবে যে কোন ড্রাগ ইন্টারঅ্যাকশন কি পসিবল এখানে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, কোন কোন ড্রাগ, আরেকটা চিজ কোশ্চেন আসবে যে কোন কোন ড্রাগ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যায়? তোমরা বলবা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, টেট্রাসাইক্লিন যাবে, হ্যাঁ, এবং আরো কিছু বলতে পারো যেমন রিফাম্পিসিন, ডিগক্সিন। ডিগক্সিন মানে কার্ডিয়া গ্লাইকোসাইডের একটা নাম হচ্ছে ডিগক্সিন। এই ড্রাগগুলা এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যায়। নেক্সট তোমার দেখো স্টার মার্ক দিয়ে রাখছি, ড্রাগ ইন্টারঅ্যাকশন এট এন্টেরোহেপাটিক রিসাইক্লিং। এটা ভাইবাতে জিজ্ঞাসা করে, অস্পিতেও আসে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সাপোজ এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ কি ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়? ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিছো, সে এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যাবে। এখন সাথে তুমি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিছো, সেই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি করলো? তোমার নরমাল যে গাট ফ্লোরা আছে, ব্যাকটেরিয়াল ফ্লোরা যেটা গ্লুকুরোনাইডেস এনজাইম সিনথেসিস করতো, সেই গাট ফ্লোরা গুলাকে সে ইনহিবিট করে রাখলো, ফলে ওসিপি আর কি হলো না, এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যেতে পারলো না, ফলে ওসিপি মেটাবলিজম হয়ে গেল, এক্সক্রিশন হয়ে গেল, ফলে কন্ট্রাসেপটিভ ফেইলিওর হলো। এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ মেইনলি কেন সে আবার লিপিড সলিবল হয়? ড্রাগটা ওয়াটার সলিবল হয়ে যাবে, ওই গাট ফ্লোরাটা একটা এনজাইম তৈরি করে, গ্লুকুরোনাইডেস এনজাইম, ওইটার কারণে সে গ্লুকুরোনাইডেশন ভেঙে যেয়ে আবার সে লিপিড সলিবল হয়ে যায়। এখন গাট ফ্লোরাকে ধ্বংস করার জন্য আমি যদি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাই সাথে, তাহলে গাট ফ্লোরাটা কি হবে? ইনহিবিট হয়ে যাবে, ফলে ওসিপি দিলে কি হবে? ওসিপি আর গ্লুকুরোনাইডেস দিয়ে ভাঙতে পারবে না, ফলে ওসিপি আর লিপিড সলিবল হবে না, ওসিপি থাকবে ওয়াটার সলিবল, ফলে সে এক্সক্রিশন হয়ে যাবে, ফলে
সে কন্ট্রাসেপটিভ ফেইলিওর হবে। বোঝা গেল? জি ম্যাম। বোঝো নাই এমন কেউ আছো? আমার ম্যাম, এখানে বুঝি নাই। student- হ্যাঁ, ম্যাম বুঝি নাই। কোন জায়গাটা বুঝো নাই তুমি বলো। বুঝো নাই কে বলছো? নাম বলো একটু, তোমার নামটা বলো। কোনো হেসিটেশন নাই, বকাঝকা নাই কোনো। নামটা বলো। ম্যাম রিফা। হ্যাঁ, রিফা। তুমি কি বুঝছো সেটা আমাকে বলো। তুমি কোন জায়গাটা বুঝো না আমাকে বের করতে হবে। কি কি বুঝছো? ম্যাম এখানে আমি বুঝি নাই যে কন্ট্রাসেপটিভ ফেলিয়ার হলে ওসিপি কেন দিচ্ছে তাহলে? না, ওসিপি দিচ্ছ না তো। তুমি ওসিপি সাথে যদি একটা পেশেন্ট ওসিপি খায়, তুমি এই অবস্থায় পেশেন্টটাকে হিস্ট্রি নিলে না ঠিক মতো যে ও কি খায়, তুমি দিলে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? ওই পেশেন্ট তো আর এত কিছু জানে না, তোমার এসব পড়াশোনা কি সে জানে? সে ওসিপি খায়, সে মুখেও বললো না যে সে ওসিপি খায়, তুমিও হিস্ট্রি নিলে না পেশেন্টের কাছ থেকে যে ওসিপি খায়। তুমি ওই ফিমেল পেশেন্টটাকে একটা অ্যান্টিবায়োটিক দিলা ব্রড স্পেকট্রাম। এখন তার অ্যান্টিবায়োটিক 7 দিন খাইলো, এর মধ্যে সে প্রেগনেন্ট হয়ে বসে থাকলো। সে তো পিল খায়, তার তো প্রেগনেন্ট হওয়ার কথা না। কারণ এখন কি হইলো? কন্ট্রাসেপটিভ ফেইলিওর হলো। কেন হলো? তুমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলা, সেই অ্যান্টিবায়োটিক ওর গাটে গিয়ে গাট ফ্লোরাটাকে ইনহিবিট করলো। গাট ফ্লোরা তখন গ্লুকুরোনাইডেস এনজাইমটাকে ইনডিউস করতে পারলো না। গ্লুকুরোনাইডেস কি করার কথা ছিল? ওসিপির কনজুগেশন, যেটা ওয়াটার সলিবল ওসিপি, সেটাকে ব্রেক ডাউন করার কথা ছিল। ওসিপি আবার লিপিড সলিবল হয়ে আবার বডিতে সার্কুলেশনে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। ওসিপি কি হচ্ছে? ওয়াটার সলিবল হয়ে বের হয়ে যাচ্ছে বডি থেকে, কারণ গাট ফ্লোরাটা তো নাই। বুঝছি ম্যাম। ফলে কন্ট্রাসেপটিভ ফেইলিওর হইলো। এখন একটা পেশেন্টকে, একটা ফিমেল পেশেন্টকে অবশ্যই তোমার অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তাকে হিস্ট্রি নিতে হবে, তুমি ওসিপি খাও কিনা। যদি ওসিপি খায় পেশেন্ট, তাহলে তখন বলতে হবে যে আপনি এই 7 দিন অ্যান্টিবায়োটিকটা যে খাবেন, এই 7 দিন আপনি একটু ব্যারিয়ার মেথড ইউজ করবেন। ঠিক আছে? তাহলে একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এগুলোর ক্ষেত্রে আমার ওসিপি হিস্ট্রি নিতে হবে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম বুঝছি। নেক্সট আসো হচ্ছে কাইনেটিক্স। দুই ধরনের কাইনেটিক্স আছে, এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স বা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, অ্যানাদার কাইনেটিক্স ইজ আ জিরো অর্ডার কাইনেটিক্স বা স্যাচুরেশন কাইনেটিক্স। একটা ড্রাগ বডি থেকে বের হয়ে যাবে, বের হওয়ার প্রসেস কি? সে বায়োট্রান্সফরমেশন হয়ে তারপর সে এক্সক্রিশন হয়ে যাবে। এই বের হওয়ার প্রসেসে সে দুইটা কাইনেটিক ফলো করে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক। ঠিক আছে? যেমন constant fraction of a drug per unit time under the pharmacokinetic process, especially biotransformation এবং excretion। সবগুলা না, শুধু biotransformation এবং excretion এর ক্ষেত্রেই এই কাইনেটিকটা ফলো হয়। তাহলে কনস্ট্যান্ট ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ করে ড্রাগটা যখন পার ইউনিট টাইম বের হবে, সেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। একটু বুঝিয়ে বলি, এবং ম্যাক্সিমাম ড্রাগ এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। যেমন একটা পেশেন্টকে তুমি 1000 মিলিগ্রাম ড্রাগ দিলা, ওই ড্রাগের কিন্তু কাইনেটিক ফিক্সড। সাপোজ ওই ড্রাগটা ড্রাগ এ, ওই ড্রাগ এর কাইনেটিক্স হচ্ছে সে 1 ঘন্টায় পার ইউনিট টাইম বলছে, তাহলে 1 ঘন্টায় সে 10% করে এক্সক্রিট হয় বডি থেকে। তার শর্ত হচ্ছে 1 ঘন্টায় সে 10% করে এক্সক্রিট হয়, তাহলে সে হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, কারণ সে পার্সেন্টেজ ভাবে বের হয়, কনস্ট্যান্ট পার্সেন্টেজ হিসেবে বের হয়ে যায় পার ইউনিট টাইম 1 ঘন্টায়। পার ইউনিট টাইম হচ্ছে 1 ঘন্টা। তাহলে দেখো, আমি ওই ড্রাগটা যদি 1000 মিলিগ্রাম দেই, তাহলে তার প্রথম 1 ঘন্টায় 10% বের হয়ে যাবে। তার মানে কত মিলিগ্রাম বের হয়ে গেল? 1000 মিলিগ্রামে 10% মানে কত? 100। 100 মিলিগ্রাম ড্রাগ বের হয়ে গেল। তাহলে বাকি রইল কত? 900। 900 পরবর্তী 1 ঘন্টায় এই 900 এর 10% বের হয়ে যাবে। তাহলে কত মিলিগ্রাম বের হয়ে গেল? 90 মিলিগ্রাম।
90 মিলিগ্রাম। বাকি রইলো কত? 900 থেকে 90 বিয়োগ দাও। 810। 810। পরের ঘন্টায় 810 এর 10% বের হয়ে যাবে। তাহলে কত বের হয়ে গেল? 81 মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে বাকি রইল এইভাবে তার প্রসেসটা হচ্ছে এইভাবে। 2000 মিলিগ্রাম ড্রাগ দাও, সেই ড্রাগটাই তুমি আরো ডোজ বাড়া দাও, 2000 মিলিগ্রাম দাও। তাহলে প্রথম 1 ঘন্টায় কত মিলিগ্রাম বের হবে? 200 মিলিগ্রাম বের হবে। দেখো, যখন 1000 মিলিগ্রাম দিছিল তখন প্রথম 1 ঘন্টায় 100 বেরোছিল, যখন 2000 মিলিগ্রাম দিছিল প্রথম 1 ঘন্টায় 200 বেরোচ্ছে, কারণ সে ফিক্সড 10%, 1 ঘন্টায় 10% করে বের হয়। যদি 3000 মিলিগ্রাম দাও 300 মিলিগ্রাম বের হবে। তার মানে বের হওয়ার পরিমাণও কি হবে? ডোজ যত দিবা বের হওয়ার পরিমাণও কি হবে? বাড়বে, বেশি হবে। বেশি হবে। ঠিক আছে, তার পার্সেন্টেজ আকারে সে বের হবে। এই যে মানে প্রসেস, সেটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এবং ম্যাক্সিমাম ড্রাগ এই কাইনেটিক ফলো করে। আরেকটা আছে জিরো অর্ডার কাইনেটিক্স। এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ পার ইউনিট টাইমে সে বের হয়। যেমন কিছু এক্সাম্পল আছে: হাইড্রোজ অ্যাসপিরিন, ওয়ারফেরিন, ফেনাইটোইন, টলবুটামাইড, থিওফাইলিন। These are the drugs follow zero order kinetics. They are excrete in amount. Amount মানে কি দেখো, যদি 1000 মিলিগ্রাম ড্রাগ দাও, সে ধরো সাপোজ অ্যামাউন্ট 100 মিলিগ্রাম বের হয় 1 ঘন্টায়, সে প্রতি 1 ঘন্টা ওই ড্রাগটা 100 মিলিগ্রাম করে বের হয়, নট পার্সেন্টেজ, ফিক্সড অ্যামাউন্ট 100 মিলিগ্রাম। তাহলে 1000 মিলিগ্রাম ড্রাগ দাও, বের হবে 100 মিলিগ্রাম 1 ঘন্টায়। তাহলে বাকি থাকলো কত? 900। পরের 1 ঘন্টায় আবার 100 মিলিগ্রাম বের হবে, বাকি থাকবে কত? 800। তারপরের 1 ঘন্টায় 100 মিলিগ্রাম বের হবে, বাকি থাকবে কত? 700। এভাবে বের হবে। আবার ওই ড্রাগটাই তুমি যদি 2000 মিলিগ্রাম দাও, প্রথম 1 ঘন্টা বের হবে 100, বাকি থাকবে কত? 2000 থেকে 100 বিয়োগ দিলে কত? 1900। 1900। 1900। পরের 1 ঘন্টায় কত? 1800। 1800। তো এইভাবে করে করে সে বের হবে। এবং তাহলে দেখো, যত বেশি ড্রাগই দেই না কেন, সে কিন্তু 100 মিলিগ্রামই বের করবে। 3000 দিলেও সে 1 ঘন্টায় 100, 4000 দিলেও সে 1 ঘন্টায় 100। তাহলে বডিতে ড্রাগ অ্যাকুমুলেশন কোনটাতে বেশি হবে? জিরো অর্ডার কাইনেটিক্স এ। হ্যাঁ, জিরো বডিতে অর্ডার থেকে যাবে, কাইনেটিক্স এ বেশি বেশি থেকে হবে। যাবে ড্রাগ। সে স্লোলি বেরোচ্ছে, মাত্র অল্প অল্প অ্যামাউন্ট। যতই আমি ড্রাগ দিই, 5000 দেই, সে 100 মিলিগ্রামই বের করবে। 10,000 মিলিগ্রাম দেই, সেই ওই 1 ঘন্টায় 100 মিলিগ্রামই বের করবে। কিন্তু ওই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে পার্সেন্টেজ আকারে বের হচ্ছে। তাহলে বের হচ্ছে বেশি হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে, বের হচ্ছে কম ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক্সে। বডিতে অ্যাকুমুলেশন ড্রাগ বেশি হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্সে। তাহলে টক্সিসিটির চান্স কোনটাতে বেশি? জিরো অর্ডার কাইনেটিক্স এ। জিরো অর্ডার কাইনেটিক্সে। এইটুক বুঝছো কিনা বলো? यस मैम। হ্যাঁ, Yes, এবার এই ma'am. ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্সের ডেফিনেশন আসে এবং এটার ইম্পর্টেন্স আসে। তাহলে ইম্পর্টেন্স হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে প্লাজমা হাফ লাইফ কনস্ট্যান্ট, মানে আমি যেই ডোজই দেই না কেন সে পার্সেন্টেজ আকারে বডি থেকে বের করে দেয়। সো আমার
কোশ্চেন বলো। ম্যাম এখানে জিরো অর্ডার কাইনেটিক্স এর যে এক্সাম্পল ছিল সেখানের মধ্যে ছিল অ্যাসপিরিন হাই ডোজ। ম্যাম অ্যাসপিরিন হাই ডোজে দিলে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করতেছে, আবার লো ডোজে দিলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করতেছে, এরকম কেন? অ্যাসপিরিনের ক্ষেত্রে এটা হয়, অ্যাসপিরিন লো ডোজ এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে এবং হাই ডোজ দিলে এটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। আসলে আমি কোশ্চেন বলছি, একটা ড্রাগ কখন ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডার কাইনেটিক্সে যায়? ইউজুয়ালি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে তোমার এনজাইম কেমন কাজ করবে? একটা ড্রাগকে পার্সেন্টেজ আকারে সে বের করবে বডি থেকে, তাহলে মেটাবলিজমের রেটটা কেমন হবে তার? কনস্ট্যান্ট হবে। মেটাবলিজমের রেটটা পার্সেন্টেজ করে বের হবে। আমি ডোজ বেশি দিচ্ছি, সে কি করবে? ম্যাম মেটাবলিজমটা হাই হবে না? হাই হবে, তাই না? আমি এখন ডোজ বেশি দিচ্ছি, সে তো ওই 10%ই বের করতে হবে। আমি 1000 মিলিগ্রাম দিচ্ছি, তাকে 10% বের করতে হবে। আবার 3000 মিলিগ্রাম দিচ্ছি, তাকে ড্রাগটা কি করতে হবে? ওই 10% করে বের করতে হবে। তাহলে তার কত শক্তি খরচ হবে, মানে তার কত এনজাইম লাগবে? অনেক এনজাইম লাগবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এখন দেখা গেল যে বডিতে ওই পরিমাণ এনজাইম নাই, যে পরিমাণ এনজাইম লাগবে ওই হাই ডোজকে মেটাবলিজম করার জন্য, ঠিক আছে? তখন সে ড্রাগটা তখন কি করবে? আস্তে করে প্রসেসটা হয়ে যাবে জিরো অর্ডার কাইনেটিক্স। তখন সে এনজাইমটা ওই অ্যামাউন্ট করে বের করতে থাকবে। বোঝা গেল? একটা জি ম্যাম, ড্রাগ, বুঝছি। একটা ভাইবা কোশ্চেন এটা জিজ্ঞাসা করে, তোমরা একটু সবাই লিখে নাও। ভাইবা কোশ্চেন জিজ্ঞাসা করে একটা ড্রাগ কখন ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করবে? উত্তর হবে যখন এনজাইম বিকাম স্যাচুরেটেড। when enzyme becomes saturated, তার মানে এনজাইম আছে ঠিকই, কিন্তু ওই এনজাইমটা is not sufficient to metabolize that amount of drug. বোঝা গেল? এনজাইম ঠিকই আছে, ধরো একটা ড্রাগ দিলাম, সে ইউজুয়ালি ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, কিন্তু কখন সে জিরো অর্ডার কাইনেটিক্সে যাবে? ধরো আমি ডোজটা এমন বেশি দিলাম যে এনজাইমটা আছে ঠিকই, কিন্তু ওই পার্সেন্টেজ করে বের করার মতো তার ক্যাপাসিটি নাই। সে এত বেশি এনজাইম নাই যে সে পার্সেন্টেজ করে করে বের করবে, কারণ ড্রাগের ডোজ অনেক বেশি হয়ে গেছে। এনজাইম তো বডিতে লিমিটেড, তাই না? লিভারের ক্ষমতাও তো লিমিটেড, সে একটা লিমিটেড পরিমাণ এনজাইম সে বের করবে, বায়ো ট্রান্সফর্মিং এনজাইম। এখন এত বেশি ডোজ দিয়ে দিছো ড্রাগের, বা ড্রাগটা এত করা যে এত পরিমাণ এনজাইম নাই, এনজাইম আছে ঠিকই, এত পরিমাণ নাই যে সে পার্সেন্টেজ আকারে সে বডি থেকে বের করবে। তখন সে স্লোলি কাজ করবে, সে অ্যামাউন্ট আকারে বের করা শুরু করবে, তার মানে সে জিরো অর্ডার কাইনেটিক্সে চলে গেল। ভাইবাতে তোমাদের জিজ্ঞাসা করে একটা ড্রাগ কখন ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডার কাইনেটিক্সে যায়, তোমরা বলবা যখন এনজাইম স্যাচুরেটেড হয়ে যাবে। কখন এনজাইম স্যাচুরেটেড হয়ে যাবে? হতে পারে ড্রাগের ডোজ অনেক বেশি, তখন এনজাইম স্যাচুরেটেড হয়ে যায়। এনজাইম আছে ঠিকই, কিন্তু ওই পার্সেন্টেজ আকারে সে বের করতে পারতেছে না, সে তখন অ্যামাউন্ট আকারে বের করবে। ঠিক আছে? তো ইউজুয়ালি অ্যাসপিরিনের ক্ষেত্রে এটা হয়, তোমরা যে অ্যাসপিরিন যদি লো ডোজে দেই, ফার্স্ট অর্ডার যখন ডোজ বেশি হয়ে যায় তখন সে আর এনজাইমটা, যে এনজাইমটা থাকে সে এনজাইম সে ওই পার্সেন্টেজ আকারে বের করতে পারে না, তখন সে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে, অ্যামাউন্ট করে করে বের করে বডি থেকে। আচ্ছা, তারপর দেখো যে ক্রাইটেরিয়া অফ ফার্স্ট অর্ডার এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার কাইনেটিক্সের পার্থক্য, এই ক্রাইটেরিয়া এখান থেকে তুমি পার্থক্যটা লিখবা। যেমন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে কনস্ট্যান্ট হাফ লাইফ, আমি যাই ডোজ দেই না কেন হাফ লাইফটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্সে কি হবে? হাফ লাইফ কিন্তু বাড়বে, কারণ বডিতে ড্রাগ অ্যাকুমুলেশন বেশি হবে। তার মানে তুমি বলবা যে জিরো অর্ডার কাইনেটিক্স হচ্ছে ভ্যারিয়েবল হাফ লাইফ, অ্যামাউন্ট কম হলে কম হবে, অ্যামাউন্ট বেশি হলে বেশি হবে, ভ্যারিয়েবল হাফ লাইফ। কিন্তু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে কনস্ট্যান্ট হাফ লাইফ। তারপর নেক্সট ক্রাইটেরিয়া দেখো, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন ইজ রেট অফ প্রপোর্শনাল টু দ্য রেট অফ এলিমিনেশন, ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ এলিমিনেশন।
প্লাজমা কনসেন্ট্রেশন বাড়লে এলিমিনেশন বাড়বে। যেমন 1000 মিলিগ্রাম ড্রাগ দিলাম, 10% এক্সক্রিশন মানে 100 মিলিগ্রাম বাড়লো। আবার আমি 2000 মিলিগ্রাম দিলাম, 200 মিলিগ্রাম রেট অফ এলিমিনেশন হলো, তাহলে রেট অফ এলিমিনেশনও কিন্তু বাড়লো। প্লাজমা কনসেন্ট্রেশন ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ এলিমিনেশন। বোঝা গেল? 1000 মিলিগ্রাম দিলাম, 10% 1 আওয়ারে বের হবে, তাহলে 100 মিলিগ্রাম বের হলো। প্লাজমা কনসেন্ট্রেশন বাড়ায় দেই, 2000 মিলিগ্রাম দেই, 10% বের হবে, তার মানে 200 মিলিগ্রাম বের হবে, তাহলে রেট অফ এলিমিনেশন পরিমাণ কিন্তু বাড়লো। এলিমিনেশন টাইম ইজ ফিক্সড হোয়াট এভার দ্য ডোজ অফ দ্য ড্রাগ ইজ। এলিমিনেশন টাইম কিন্তু ফিক্সড হয়ে গেল, যেই ডোজই আমি দেই না কেন ওই 10%, ওই 1 ঘন্টায় ওই 10%ই বেরোবে। এলিমিনেশন টাইম ফিক্সড। রিঅ্যাকশন রেট হাই ইন হাই কনসেন্ট্রেশন, লো ইন লো কনসেন্ট্রেশন। রিঅ্যাকশন রেটও কিন্তু তোমার 1000 মিলিগ্রাম একটা ড্রাগ দিলাম, যেই রিঅ্যাকশনটা হবে 2000 দিলে ওই 10% বের করার জন্য তার রিঅ্যাকশন রেট আরো বেশি হাই হবে। 3000 মিলিগ্রাম দিলে তার রিঅ্যাকশন রেট আরো বেশি হাই হবে। তাহলে হাই কনসেন্ট্রেশনের রিঅ্যাকশন রেট হাই, লো কনসেন্ট্রেশন রিঅ্যাকশন রেট লো। And follow the law of mass action. আচ্ছা, এইটা ল অফ মাস অ্যাকশন খুব বেশি তোমাদের জিজ্ঞাসা করে না, এটা একটু জেনে রাখো। আর জিরো অর্ডার কাইনেটিক্স দেখো সেম, কনস্ট্যান্ট হাফ লাইফ তুমি বলবা ভ্যারিয়েবল হাফ লাইফ। প্লাজমা কনসেন্ট্রেশন ইজ নট প্রপোর্শনাল টু দ্য রেট অফ এলিমিনেশন। এলিমিনেশন টাইম ইজ নট ফিক্সড। ডোজ বাড়লে এলিমিনেশন টাইম বাড়বে, ডোজ কমলে এলিমিনেশন টাইম কমবে। Do not follow the law of mass action. তাহলে these are the criteria of zero order kinetics. এটা পার্থক্য আসতে পারে, আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া আসতে পারে। পার্থক্য আসলে তোমরা রিটেনে ফার্স্টে ডেফিনেশন লিখবা, তারপরে ক্রাইটেরিয়া গুলা লিখবা, তারপরে তোমার এক্সাম্পল লিখে শেষ করে দিবা পার্থক্য আসলে। আর আলাদা করে ক্রাইটেরিয়া আসতে পারে। আর জিনিসটা বুঝছো কিনা আর ওই অ্যান্সারটা লিখছো কিনা যে একটা ড্রাগ কখন ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডার কাইনেটিক্সে যাবে, যখন ড্রাগটা এনজাইম স্যাচুরেশন হয়ে যাবে। তাহলে এই কারণে জিরো অর্ডার কাইনেটিক্স এর আরেকটা নাম হচ্ছে স্যাচুরেশন কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্স এর আরেকটা নাম হচ্ছে স্যাচুরেশন কাইনেটিক্স। ক্লিয়ার হয়েছে এটুক? Yes, Yes, ma'am. ma'am. এখন আসো নেক্সট, আমার বায়ো ট্রান্সফরমেশন কিন্তু শেষ। হ্যাঁ, এখন বায়ো ট্রান্সফরমেশনের পরে কি হলো, ড্রাগটা ওয়াটার সলিবল হলো, ড্রাগ এখন এক্সক্রিশন হবে বডি থেকে। এক্সক্রিশন হয়ে কি কি প্রসেসে এক্সক্রিশন হয়? মেইন হচ্ছে কিডনি দিয়ে এক্সক্রিশন হয়, এছাড়াও তোমার বাইল দিয়ে এক্সক্রিশন হতে পারে, লাংস দিয়ে এক্সক্রিশন হতে পারে, ফিসেস দিয়ে এক্সক্রিশন হতে পারে। এছাড়াও কিছু মাইনর প্রসেস আছে, যেমন সোয়েট দিয়ে এক্সক্রিশন হয়, ঘাম, স্যালাইভা, ব্রেস্ট মিল্ক, ভ্যাজাইনাল ফ্লুইড, টিয়ার, এগুলো দিয়েও ড্রাগ এক্সক্রিশন হয়। ব্রেস্ট মিল্ক দিয়ে ড্রাগ এক্সক্রিশন হয় কি কি ড্রাগ? যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অ্যান্টি ডিপ্রেসেন্ট, ফ্লুক্সেটিন, প্যারোক্সিটিন, সিটালোপ্রাম, অ্যান্টি এনজাইটি ড্রাগ, ঘুমের ওষুধগুলা। ঘুমের ওষুধ আমরা ইউজুয়ালি ব্রেস্ট ফিডিং মাদেরকে দেই না। হ্যাঁ, সিএনএস ড্রাগ যেগুলো অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, এসব ড্রাগ গুলো আমরা দেই না, মায়েদেরকে দিতে চাই না, বা দিলেও যদি দিতেই হয় মাকে তাহলে বলবো যে ব্রেস্ট মিল্ক খাওয়ানো যাবে না বাচ্চাকে। এই ড্রাগ গুলার নাম লাগবে বিকজ অফ অস্পিতে এগুলা বেশি জিজ্ঞেস করে, ব্রেস্ট মিল্ক দিয়ে কোন কোন ড্রাগ বের হয়। স্যালাইভা দিয়ে কোন ড্রাগ এক্সক্রিশন হয়, এটা ভাইবাতেও যেমন জিজ্ঞাসা করে, রিটেনেও আসে, অস্পিতেও আসে। দুইটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখবো, রিফাম্পিসিন এন্ড মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল স্যালাইভা দিয়ে এক্সক্রিশন হয়, তোমার প্রমাণ কি বলো জিজ্ঞাসা করবে। মেট্রোনিডাজল চিনো তো নাকি? Yes. Yes, ma'am. কি ড্রাগ, এটা কি নামে পাওয়া যায়? Filmate. ফিলমেট Flagyl. বা ফ্লাজিল বা অ্যামোডিস। হ্যাঁ, Metril, Flagyl. কি নামে কেন খাই আমরা? কেন খাই? Amoebiasis, Ma'am, amoebiasis এর জন্য। diarrhea. হ্যাঁ, অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিক ডায়রিয়াতে আমরা খাই। এই মেট্রোনিডাজল খাইলে যেটা হয়, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। প্রথম 2 দিনেই, একদিনেই দেখবে হচ্ছে মুখ একদম মেটালিক টেস্ট, বিশ্রী স্বাদ হয়ে যায়। কেন? এটাই প্রমাণ যে সে স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয়।
মিটিং রেজাল্ট স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয়। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মেটালিক টেস্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে রিফাম্পিসিন, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। এটাও স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয়। থুতু ফেললে থুতুর রং হয়ে যাবে অরেঞ্জ রেড কালার বা পিঙ্কিশ অরেঞ্জ। হ্যাঁ, রিফাম্পিসিন ইউরিন দিয়ে এক্সক্রিট হয়, ইউরিনের কালারও চেঞ্জ হয়ে যাবে। ঘাম দিয়ে এক্সক্রিট হয়, সোয়েটের কালারও চেঞ্জ হয়ে যাবে। ইভেন টিয়ার, চোখের পানির কালারও চেঞ্জ হয়ে যাবে। তো রিফাম্পিসিন নট অনলি স্যালাইভা, রিফাম্পিসিন সোয়েট, টিয়ার এগুলো দিয়ে এক্সক্রিট হয়। প্রমাণ কি? কালার চেঞ্জ হয়ে যায়, অরেঞ্জ রেড কালার হয়ে যায়। এছাড়াও লিথিয়াম, আয়োডাইড, হেভি মেটাল এগুলো স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয়। স্যালাইভা দিয়ে এক্সক্রিট হয় কোন দুইটা নাম অবশ্যই মনে রাখবো? রিফাম্পিসিন এন্ড Metronidazole, rifampicin. সুইট দিয়ে এলিমিনেশন হয় বললাম যে রিফাম্পিসিন। এছাড়াও সেফুরোক্সিন, সেফট্রাক্সন, সেফটাজিডিন এগুলো সুইট দিয়ে এক্সক্রিশন হয়। পালমোনারি বা লাংস দিয়ে এক্সক্রিশন হয় অ্যালকোহল। কোনো পেশেন্ট, কেউ যদি মদ খেয়ে আসে, মদের গন্ধ নিঃশ্বাস দিয়ে পাওয়া যায়। সে মুখ বন্ধ করে যতই কুলি করুক, ওর নাকের কাছে গেলে নাক গন্ধ শুকলে পাওয়া যাবে, কারণ নিঃশ্বাসের সাথে বেরোচ্ছে, কারণ অ্যালকোহল এক্সক্রিট হচ্ছে থ্রু লাংস। ঠিক তেমনি ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স, অ্যানেস্থেটিক ড্রাগগুলো যেগুলো আমরা ইনহেলেশনের মাধ্যমে দেই, সেগুলো দেইও ইনহেলেশনের মাধ্যমে, বের হয়ও ইনহেলেশনাল রুটে, লাংস দিয়ে বের হয়। বাইল দিয়ে এক্সক্রিট হয় কোন ড্রাগ? যেগুলো এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এ যায় সেই ড্রাগগুলা, যেমন ওসিপি, টেট্রাসাইক্লিন। এছাড়াও সেফট্রাক্সন, বলছিলাম সেফট্রাক্সন আমরা রেনাল পেশেন্টদেরকে দেই, কারণ সেফট্রাক্সন বাইল দিয়ে এক্সক্রিট হয়, ফলে আর কোনো ঝামেলা হয় না এক্সক্রিশনের ক্ষেত্রে। টেট্রাসাইক্লিন, প্লাজমা হাফ লাইফ বেড়ে যাবে, তাহলে এই ওসিপি, সেফট্রাক্সন, এই সেফাপিরাজোন, টেট্রাসাইক্লিন, ডিগক্সিন এই ড্রাগগুলা আমরা বাইল দিয়ে যেগুলো এক্সক্রিট হয় সেগুলাই তোমার এন্টেরোহেপাটিক রিসাইক্লিং এর একই এক্সাম্পল। এবং বাইল দিয়ে এক্সক্রিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে গ্লুকুরোনাইডেশন কনজুগেশনে যাইতে হবে ড্রাগটাকে। আরেকটা শর্ত হচ্ছে মলিকুলার ওয়েট হইতে হবে মোর দেন 3000 ডালটন। রেনাল এক্সক্রিশন, এখন আসো মেইন রুট, রেনাল এক্সক্রিশন। রেনাল এক্সক্রিশন কোন দিক দিয়ে হয়? একটা হচ্ছে গ্লোমারুলার ফিল্ট্রেশন, বেসমেন্ট মেমব্রেনের গ্লোমারুলার ফিল্ট্রেশন, ফিল্টারিং মেমব্রেন দিয়ে সে বের হয় টিউবুলে ঢুকে। আর একটা হচ্ছে সরাসরি টিউবুলে ঢুকে, টিউবুলার সিক্রেশন মাইনাস টিউবুলার রিঅ্যাবজর্পশন। এই যে এদিক দিয়েও ঢুকতে পারে, দেখতে পাচ্ছ? বোমেন্স ক্যাপসুল দিয়ে ঢুকতে পারে, গ্লোমারুলার ফিল্টারিং গ্লোমারুলার মেমব্রেন দিয়ে ঢুকতে পারে। আর অ্যাক্টিভ সিক্রেশন, ডিরেক্টলি অ্যাক্টিভ সিক্রেশন হতে পারে টিউবুলে। যদি কোনো লিপিড সলিউবল ড্রাগ টিউবুলে ঢুকে যায়, সেটা আবার টিউবুলার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে গ্লোমারুলার ফিল্ট্রেশন প্লাস টিউবুলার সিক্রেশন মাইনাস টিউবুলার রিঅ্যাবজর্পশন, এটা হচ্ছে রেনাল এক্সক্রিশন। গ্লোমারুলার ফিল্ট্রেশন, বোমেন্স ক্যাপসুল দিয়ে যখন ড্রাগটা ঢুকবে টিউবুলে, তখন এটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মলিকুলার সাইজ, শেপ, গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট, প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি থাকলে গ্লোমারুলার ফিল্ট্রেশন কি হবে বলো তো? সব ঘুমাই গেছে আবার। কোশ্চেনটা গ্লোমারুলার ফিল্ট্রেশন দিয়ে, গ্লোমারুলার ফিল্ট্রেশন মানে কি? টিউবুলে ঢুকবে বোমেন্স ক্যাপসুল দিয়ে, ফিল্টারিং মেমব্রেন দিয়ে ড্রাগ টিউবুলে ঢুকে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে এটা ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের উপর, যেমন কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন দ্য প্লাজমা। ড্রাগের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে প্লাজমাতে, তার ফিল্ট্রেশনও বেশি হবে। মলিকুলার ওয়েট, সাইজ, শেপ এগুলো ছোট হলে ফিল্ট্রেশন বেশি হবে। জিএফআর, গ্লোমারুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর বেশি হলে ফিল্ট্রেশন বেশি হবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এটা জিজ্ঞেস করছিলাম যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি হলে ফিল্ট্রেশন কি হবে? কম হবে। হ্যাঁ, সেটাই কম হবে।
হ্যাঁ, বাট ইট ডাজ নট ডিপেন্ড অন লিপিড সলিবল। ড্রাগটা লিপিড সলিবল না ওয়াটার সলিবল এটা ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে, কারণ গ্লোমারুলার ফিল্টার হচ্ছে বিশাল বিশাল গ্যাপ, তাই না? ফিল্টারিং মেমব্রেনটা অনেক বড় বড়। তো এই ক্ষেত্রে ড্রাগ লিপিড সলিবল হোক ওয়াটার সলিবল হোক, যে কোনো ড্রাগে কিন্তু ইজিলি গ্লোমারুলার মেমব্রেনকে ক্রস করে যেতে পারে। সো ইট ডাজ নট ডিপেন্ড অন লিপিড সলিবিলিটি, এটা ভাইবাতে জিজ্ঞাসা করে। কোন কোন ড্রাগ গ্লোমারুলার ফিল্ট্রেশনে যায়? ডিগক্সিন, পেগ দিয়ে মনে রাখি, প্রোকেইনামাইড, ইথামবিউটল, জেন্টামাইসিন। প্রোকেইনামাইড, ইথামবিউটল, জেন্টামাইসিন। তারপর আসো অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন। আমি চাচ্ছিলাম এক্সক্রিশন চ্যাপ্টারটা শেষ করে দিতে, তোমরা কি আর 5-10 মিনিট ধৈর্য ধরবা? কয়টা? হ্যাঁ, 11:15 আগে শেষ করব, সময় আছে। অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন দেখো, এই যে এটা টিউবুলার সিক্রেশন, সরাসরি এদিক দিয়ে ঢুকে যায়। এটা দেখতে পাচ্ছ ছবিটা? ইয়েস ম্যাম। এই দেখো এটা সরাসরি টিউবুলে ঢুকে যায়। এই টিউবুলার সিক্রেশন তোমার সিক্রেশনে দুইটা ট্রান্সপোর্টার লাগে, এমনি এমনিতে ঢুকতে পারে না, ট্রান্সপোর্টার লাগে। একটা হচ্ছে অর্গানিক অ্যানায়নিক ট্রান্সপোর্টার আর একটা হচ্ছে অর্গানিক ক্যাটায়নিক ট্রান্সপোর্টার। আবার কিছু ইফ্লাক্স ট্রান্সপোর্টার আছে যেগুলো বের করে দেয়, যেমন পি গ্লাইকোপ্রোটিন, MRP2, এগুলা লুমিনাল মেমব্রেনে থাকে। তো এইখানে কিছু টিউবুলার সিক্রেশনে কিছু ড্রাগ ইন্টারেকশন হয়, যেটা তোমাদের বলেছিলাম যে পেনিসিলিন এবং প্রোবিনেসিড দুইটা ড্রাগই কি করে, যখন টিউবুলার সিক্রেশন হয়, টিউবুল দিয়ে বের হয়ে যাবে, তখন দুইটা ড্রাগই সেম অর্গানিক অ্যানায়নিক ট্রান্সপোর্টার ইউজ করে, সেম দরজা ইউজ করে বের হওয়ার জন্য। তখন দেখা যায় যে প্রোবিনেসিডের অ্যাফিনিটি বেশি অর্গানিক অ্যানায়নিক ট্রান্সপোর্টারের ক্ষেত্রে। তখন সে কি করে, ওই টিউবুলার ট্রান্সপোর্টার দিয়ে বেশি বেশি বের হয়, পেনিসিলিনকে আর বের হওয়ার সুযোগ দেয় না। ফলে পেনিসিলিন কিন্তু বের হতে পারে না, পেনিসিলিন বডিতে থেকে যায়, পেনিসিলিনের অ্যাকশন প্রলং হয়, পেনিসিলিনের হাফ লাইফ বাড়ে। এই এক্সাম্পলটা তোমাদের পড়েছিলাম না, পেনিসিলিন এবং প্রোবিনেসিডের ক্ষেত্রে এটা হয়। তাহলে টিউবুলার সিক্রেশনের ড্রাগ ইন্টারঅ্যাকশন, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। একটা হচ্ছে পেনিসিলিন এবং প্রোবিনেসিড, পেনিসিলিনের হাফ লাইফ বাড়ে কিভাবে? তোমাদের হাফ লাইফ চ্যাপ্টার যখন পড়েছিলাম যে হাফ লাইফ কিভাবে বাড়ানো যায়, তখন বলেছিলাম যে অনেক সময় ড্রাগের এক্সক্রিশন ইনহিবিট করেও আমরা হাফ লাইফ বাড়াতে পারি, যেমন পেনিসিলিন এবং প্রোবিনেসিড। এটাও তোমার ড্রাগ ইন্টারঅ্যাকশন এট দা টিউবুলার সিক্রেশন। এই দুইটা ড্রাগই টিউবুল সিক্রেশন হয়ে টিউবুল দিয়ে বের হয়ে যাওয়ার কথা, এবং দুইটা ড্রাগই সেম ট্রান্সপোর্টার ইউজ করে বের হওয়ার জন্য, অর্গানিক অ্যানায়নিক ট্রান্সপোর্টার। কিন্তু প্রোবিনেসিডের অ্যাফিনিটি বেশি, ফলে প্রোবিনেসিড বেশি বেশি বের হয়, পেনিসিলিনকে চান্স দেয় না বের হওয়ার। ফলে পেনিসিলিন বের হতে পারে না, কমে যায় তার এক্সক্রিশন, ফলে পেনিসিলিনের অ্যাকশন প্রলং হয়। ক্লিয়ার? Yes, ma'am. ঘুমাই গেছো সব? তোমাদের Yes, আবার ma'am, প্যাথোলজি clear. ক্লাস আছে, Ma'am. ঘুমায়ও না। আর যদি বলো ম্যাডাম আর মনোযোগ লাগতেছে না, তাহলে আর পড়াবো না। আমার শেষ হয়ে গেছে অবশ্য। ঠিক তেমনি দুইটা ড্রাগ আছে, হাইড্রোক্লোরথায়াজাইড আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি বডিতে বেড়ে যায় কি হয় বলো তো? গাউট, জানো তাহলে তোমরা। এখন হাইড্রোক্লোরোথায়াজাইড হচ্ছে একটা ডায়ুরেটিক্স, এবং ইউরিক অ্যাসিড, এই দুটো যদি একসাথে দেওয়া যায়, এই দুইটাই কি করে, ওই টিউবুল দিয়ে বের হওয়ার চেষ্টা করে, এবং সেম অর্গানিক অ্যানায়নিক ট্রান্সপোর্টার দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করে। ফলে কি হয়, হাইড্রোক্লোরোথায়াজাইডের অ্যাফিনিটি বেশি, সে বেশি বেশি বের হয়, কিন্তু ইউরিক অ্যাসিডকে চান্স দেয় না বের হওয়ার জন্য। ফলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বডিতে বেড়ে যায়, ফলে হাইপার ইউরেসেমিয়া হয়, ফলে গাউট হয়। সো অনেক সময় থায়াজাইড ডায়াবেটিস দিলে পেশেন্টের গাউট দেখা যায়। এটার কারণ হচ্ছে এটা, ইউরিক অ্যাসিড বের হতে পারে না। তাহলে এই দুইটা একটু মনে রাখো, অন্যগুলো আমি দিছি তোমরা পড়ে নিও, কিন্তু এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, আমি তাই পড়িয়ে দিলাম। পেনিসিলিন এবং প্রোবিনেসিড, হাইড্রোক্লোরথায়াজাইড এবং ইউরিক অ্যাসিড। দিস ইজ দ্য ড্রাগ ইন্টারঅ্যাকশন অ্যাট টিউবুলার সিক্রেশন। এই চ্যাপ্টারটা তোমরা পেনিসিলিনেও পড়বা, এই ঘটনাটা,
আবার এই ঘটনাটা যখন ডায়াবেটিস করবো, হাইড্রোক্লোরোথিয়াজাইড কিভাবে হাইপার ইউরেসেমিয়া করে, এই মেকানিজম। হাইড্রোক্লোরোথিয়াজাইড ডায়াবেটিক্স অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপার ইউরেসেমিয়া করে, কিভাবে করে, দিস ইজ দ্য মেকানিজম। টিউবুলার রিঅ্যাবজর্পশন, অনেক সময় বের হওয়ার সময় কি হবে, কিছু কিছু লিপিড সলিবল ড্রাগ থেকে যাবে, ওরা আর বের হবে না, ওরা আবার টিউবুল দিয়ে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। যেটা বলছিলাম, যদি অ্যাসিডিক ড্রাগ বের হয়, তোমার অ্যাসিডিক ড্রাগ পয়জনিং এর ক্ষেত্রে আমার কি করতে হয় বলতো? ইউরিনকে কি করতে হবে? অ্যাসিডিক ড্রাগ পয়জনিং, অ্যাসিডিক ড্রাগ এক্সক্রিশন করার জন্য ইউরিনকে আমার কি করতে হবে? ইউরিনের মিডিয়া অ্যালকালাইন। অ্যালকালাইন করতে হবে, সো দ্যাট ইট বিকাম আয়োনাইজ, আয়োনাইজেশন হয়ে যাবে। আয়োনাইজেশন হচ্ছে ওয়াটার সলিবল, ফলে অ্যাসিডিক ড্রাগ বের হয়ে যাবে। অ্যালকালাইন করার জন্য আমরা কি ইউজ করি? অ্যাসিডিক মিডিয়া। অ্যালকালাইন করার জন্য অ্যাসিডিক মিডিয়া ইউজ করব। অ্যালকালাইন করার জন্য কি ইউজ করি? ডায়োডিক্স। না, সোডিয়াম বাই কার্বনেট, বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, সাথে একটা ডায়োটিক্স ইউজ করি। তাহলে অ্যাসিডিক ড্রাগ পয়জনিং এ আমি একটা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি টু মেক দ্য ইউরিন অ্যালকালাইন, সাথে একটা ডায়োটিক্স ইউজ করি। সো এই প্রসেসটাকে বলা হয় ফোর্সড অ্যালকালাইন ডায়োলিসিস। এই কথাগুলো যেগুলো লেখা আছে সেগুলো তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে, এগুলো কোনো বোঝানোর কিছু নাই। ক্লিয়ারেন্স ড্রাগ, এটা রিটেনে আসে, ফ্যাক্টর মডিফাইং রেনাল এক্সক্রিশন। এটা তোমাদের নোট আমি দিয়ে দিছি, যে জিনিসটা বুঝবা না শুধু সেই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করবা, এখানে না বোঝার কিছু নাই, এটা রিটেনে আসে, এটা পড়ে নিবা। এই যে অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক ইউরিন, অ্যাসিডিক ড্রাগ, নন আয়োনাইজড, রিঅ্যাবজর্পশন, এক্সক্রিশন, এটা তোমরা সব পড়ায় ফেলছি আমি তোমাদের। প্লাজমা প্রোটিন বাইন্ডিং হলে ড্রাগ এলিমিনেশন হবে না, মলিকুলার ওয়েট বেশি হলে ড্রাগ এক্সক্রিশন হবে না, মলিকুলার ওয়েট কম হতে হবে। এগুলো দিস আর দ্য ফ্যাক্টর মডিফাইং রেনাল এক্সক্রিশন। আমি তোমাদের আজকে বা কালকের মধ্যে নোটটা দিয়ে দিব পিডিএফ, তোমরা পড়ে নিবা। যেই অংশগুলো বোঝো না একটা কাগজে লিখে রাখবা, নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, তোমাদের এক্সক্রিশন শেষ, আমার ফার্মাকোকাইনেটিক কিন্তু শেষ। নেক্সট ক্লাসে আমি ফার্মাকোডাইনামিক শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamu alaikum, ma'am. যে জিনিসগুলো বুঝবা না সেগুলো একটা কাগজে নোট করবা, ঠিক আছে? এবং আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা। Yes, ma'am. আল্লাহ হাফেজ।